ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। আর একটা বিষয় হয় যে বরফে এত ঠান্ডা, যেটা -50 ডিগ্রি বললে, যে গ্লাভস যদি বাই চান্স খোলা হয় তাহলে ওখানে মানে হাত ফাত ফাটিয়ে দেয়, আমি শুনেছি। হ্যাঁ, কি ফার্স্ট বাইট সামথিং, ফার্স্ট বাইট সাথে সাথেই মানে শরীরের মধ্যেই রক্ত জমে বরফ হয়ে যায় এবং আমাদের যে কোষ, শিরা, উপশিরা, ধমনী, নার্ভ সব জমে বরফ হয়। আমি শুনেছি এক একজনের হাত বাধ্য হয়ে কেটেও দেয়। হ্যাঁ, তখন তো কেটে বাদ দিতেই হবে। যখন অক্সিজেন পৌঁছলো না তখন ওখান থেকে পচতে শুরু করলো। এবার ওখানে ইনফেকশন পচন ধরে আস্তে আস্তে কেটে বাদ না দিলে পুরো সারা শরীর আস্তে আস্তে পচে যাবে। কিন্তু যাদের একটু, আমার যেমন অক্সিজেন স্যাচুরেশনটা অনেক বেশি থাকে বলে আমার রিকভারি ক্ষমতাটা একটু বেশি থাকে। তো যাদের সেইটা থাকে, তো আমার তো মাকালুতে সেম জিনিসই হয়েছিল। মাকালু যেটা পঞ্চম উচ্চতম শৃঙ্গ, লাস্ট আমি গেলাম 2023 সালের মে মাসে ঘটলো। 16ই মে বেরিয়ে 17ই মে সামিট করে যখন নামছিলাম, একজন বিদেশিকে বাঁচাতে গিয়ে বিদেশি ফাটলে পড়ে গিয়েছিল। তো ওখানে কেউ কাউকে বাঁচাতে যায় না, তুষার ঝড়ও চলছিল। তো আমি এবং আমার শেরপা স্যার বিদেশিটাকে তুলেছিলাম। তাইতে 5-6 ঘন্টা আমাদের ওখানে সময় চলে যায়। তো মানে ওই সিলিন্ডারে, খাই যেগুলো হয় ওর মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, মানে যে বরফের দেওয়াল প্লেন হয় না, বরফের দেওয়ালের মধ্যে আবার অনেক গভীর গভীর ফাটল থাকে। ঠিক আছে, তো সেই ফাটলের মধ্যে সে ঢুকে গিয়েছিল এবং সেই ফাটলের শেষ কোথায় তো কেউ জানে না, বিশাল গভীর হয়। এবং ওই বরফ তো বললাম প্রচণ্ড কঠিন আর পুরো পিচ্ছিল। স্টিলের কাঁটাও, আমাদের ছুঁচলো কাঁটাও স্লিপ করছে। সেই অবস্থায় বিদেশি পড়ে গিয়েছিল, তার পা থেকে ক্র্যাম্পন, যেটা লোহার কাঁটা লাগে, সেটাও খুলে চলে গিয়েছিল। যে কারণে ওকে আমরা বারবার টেনে তুলছি, দিয়ে স্লিপ কেটে আবার ও ঢুকে যাচ্ছে ফাটলে, গ্রিপ হচ্ছে না কিছু। এইবার এই করতে করতে 5-6 ঘন্টা চলে গেছে, তার মধ্যে তুষার ঝড়। এবার শেরপাদের যে অক্সিজেন সিলিন্ডারে তো বেশি থাকে না, লিমিটেড থাকে, তো অক্সিজেনও তাদের ফুরিয়ে গেছে। এইবার এদিকে চোখে তুষার ঝড়ের কারণে আমার চোখে স্নো ব্লাইন্ডনেস হতে শুরু করেছিল। এবার আমি তো ক্যালকুলেশন করছি যে 5-6 ঘন্টার মধ্যে এবারে আমি ক্যাম্প 3-তে পৌঁছে যাব। তো ক্যাম্প 3-তে গিয়ে চোখ বন্ধ করে রেস্ট নিলে আবার তুষার অন্ধত্বটা ঠিক হয়ে যায়, স্নো ব্লাইন্ডনেস ঠিক হয়ে যায়। তো আমি সেই ক্যালকুলেশনে আছি। কিন্তু যেহেতু ওখানে 5-6 ঘন্টা লেট হয়ে গেল, ক্যাম্প 3-তে তো আর আমরা পৌঁছতে পারলাম না। ওখানেই আমার এবার স্নো ব্লাইন্ডনেস হয়ে গেছে, তুষার অন্ধত্ব হয়ে গেছে। দিয়ে এবার আমি আর চোখে কিছু দেখতে পাচ্ছি না। শেরপা স্যারকে বলছি আমাকে একটু ধরে গাইড করে, মানে কোথায় পা ফেলবো তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না, পুরো খাড়াই দিয়ে এবার নামতে হবে। এবার শেরপা স্যার তখন ভাবছে যে নিজের প্রাণ বাঁচানোরও একটা ব্যাপার, তার তো অক্সিজেন ফুরিয়ে গেছে, অক্সিজেন ছাড়া বাঁচবে না ওই উচ্চতায়। দিয়ে তারা তখন নেমে চলে গেছে আমাকে ছেড়ে দিয়ে। হ্যাঁ, আমি তো চোখে তখন দেখতে পাচ্ছি না, আমি আর নামতে পারিনি। দিয়ে তো সেই আরও মানে টোটাল 50 ঘন্টা আমি ওই উচ্চতায় ছিলাম, খাড়াই বরফের দেওয়ালে। আর তার মধ্যে 22 ঘন্টা আমি পুরোপুরি একা ছিলাম, রাত্রিটাও পুরোপুরি একা তুষার ঝড়ের মধ্যে। খাড়াই পুরো বরফের দেওয়াল, প্রায় রোপে ঝুলছো নাকি? হ্যাঁ, প্রায় 26-27,000 ফিট উচ্চতা, মানে 8,000 মিটারের ওপরেই ছিলাম। আর রোপে ঝুলছি মানে কি, ওই বরফের দেওয়ালে পায়ের আঙুলটা শুধু মাত্র গিঁথিয়ে, ওই ফ্রন্ট পয়েন্ট যে ক্র্যাম্পন লোহার কাঁটার যে সামনের দুটো কাঁটা বেরিয়ে থাকে, সেই কাঁটাটা গিঁথিয়ে আর পায়ের আঙুলের ওপর ভর দিয়ে পুরো আমি রয়েছি। আর পিঠে তো ব্যাগ রয়েছে, খোলার কোনো সিন নেই, কারণ পা তো একটুও নাড়াইনি। কারণ পা সামান্য নাড়ালে যদি কাঁটাটা বরফের দেওয়াল থেকে খুলে বেরিয়ে আসে তাহলে তো পুরো আমি ফাটলে ঢুকে যাব। তো ওইভাবেই রইলাম। তারপর তো আর ওই 50 ঘন্টা জল খাওয়া, খাবার খাওয়া, আর কিছুই ছিল না। ওই সময় কি ফিল হচ্ছিল? ওই সময়টা কি বলতো, আমি কখনো মৃত্যুর ভয় ওইটা পাইনি। কারণ আমি জানি না কেন, মানে পাহাড়কে আমি এটাই বলেছি যে সবসময়, তখনও ওরকমই বলছিলাম যে যদি মনে হয় যে আমার জীবন হিমালয়ে নিয়ে নেবে তাহলে নিয়েই নিক, তাহলে তাতেও আমার কোনো সমস্যা নেই। তো যেটা দেবে পাহাড় আমাকে, সেটাই আমি নিতে রাজি আছি। যে কারণে আমি সামান্যতম ভয়ও পাইনি, কিন্তু আমার শরীরে কোনো কষ্টও হয়নি। আমি যে ওই যে অত 50 ঘন্টা ওই উচ্চতায় থাকা, অক্সিজেন নেই, জল নেই, খাবার নেই, ঘুমিয়ে যাতে না পড়ি সেটা সবসময় চেষ্টা করছিলাম, জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিয়ে যাচ্ছিলাম। আর কোনো শরীরে আমার কোনো কষ্ট ছিল না। অনেকে বলে না
মানে ভালো কাজ করতে গেলে ভগবানও সাহায্য করে হয়তো, সেটাই হ্যাঁ হচ্ছিল। সেটাও মানে সারা রাত আমি যে ছিলাম মাকালু চূড়াটা, মানে চোখে তো আমার স্নো ব্লাইন্ডনেস, আর চোখে তাতে প্রচণ্ড যন্ত্রণা হয়, চোখে দেখতে পাচ্ছিলাম। তো রাত্রির যেহেতু, দিনের বেলাতে আরোই দেখতে পাওয়া যায় না সূর্যের আলোতে, আর রাত্রির যেহেতু সামান্য একটু চোখটা মানে একটুখানি ইয়ে করছিলাম, তো তাই দিয়ে দেখছিলাম মাকালু চূড়াটা। তখন দেখা যাচ্ছে তুষার ঝড় তো চলছে, পুরো মুখে এসে তুষার ঝড়ের ঝাপটা সারা রাত খেয়ে গেছি। আর কখনো কখনো ওই যখন হাওয়াতে একটু মেঘটা সরে যাচ্ছে, চূড়াটা দেখা যাচ্ছে চাঁদের আলোতে, তো তখন মানে সেইটা একটা স্বর্গের ইয়ের মতো, ওটা ব্যাখ্যা করা যাবে না। আর সারা রাত মানে যে ঘটনাগুলো সবসময় প্রকাশ্যে বলা যায় না, অনেক কষ্টের কাহিনী, অনেক কিছুই, সেইগুলো সবসময় হয়তো চেপেই রাখতে হয়, এখনও বলতে পারিনি, কোনো সময় হয়তো নিশ্চয়ই বলবো। তো সেই কথাগুলো মানে আমি একা একা যে ছিলাম ওই মাকালুর সাথে সবসময় সেই কথাগুলো সারা রাত ধরে ওটাই বলে গেছি আর কি, ওগুলোই জানিয়ে গেছি। আচ্ছা, কারণ ওই এগুলোই মানে হিমালয় তো আমার কাছে ভগবান, আর মাকালু মানে তো মহাকাল থেকে মাকালু শব্দটা এসছে, তো ওই ভগবানের কাছেই ওই সারা রাত ভগবান বলে শিবের গেছি কাছে আমার তুমি তোমার কথাগুলো। মনের কথা বলবে। হ্যাঁ সারা রাত ওটাই তো হয়তো- আমার ওটাই মনে হচ্ছে যে হয়তো আমাকে একা কিছুক্ষণ নিজের কাছে রাখবে বলি, কারণ পাহাড় আমি Exactly. ছোটবেলা থেকে যেভাবে ভালোবেসেছি সেটা কোনোদিনই আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। না, আমার মনে হচ্ছে কোথাও ভগবান তোমার কাছ থেকে ওই কাহিনীগুলো শুনতে চাইছিল, তার জন্যই হয়তো আলাদাভাবে তোমাকে স্পেশাল ভাবে ওখানে, হয়তো পরিস্থিতিটা খারাপ হ্যাঁ কিন্তু তোমাকে না, রেখেছে। তোমার পরিস্থিতি খারাপও আমার মনে হয়নি, আমি যে ছিলাম আমার খারাপ কিছু মনে হয়নি, কারণ আমার তো কোনো কষ্ট হয়নি, এবং ওই যে একটা সময় কাটিয়েছি, বরঞ্চ বলা যায় ওটা একটা জীবনের সবচেয়ে ভালো সময় এটা কাটিয়েছি। অন্যদের কাছে হয়তো সবাই ভয় পাচ্ছে ও বেঁচে ফিরবে কিনা, শেরপারা তো সবাই নিশ্চিত যে আমি আর বেঁচে নেই। হ্যাঁ, তো যে কারণে ওরা আর আমাকে নিতেও আসছিল না, যে খুঁজতে আসবে তাও আসছিল না। তারপর তো একজন রাশিয়ান পর্বতারোহী সামিটে যাওয়ার সময় আমাকে দেখতে পেয়ে খবর দিয়েছে, আর সেদিন এত তুষারঝড় চলছে অন্য কোনো পর্বতারোহী যায়নি, সবাই সামিট ক্যান্সেল করে দিয়েছিল, শুধু ভাগ্যবশত ওই রাশিয়ান আর তার শেরপা যাচ্ছিল একা, ওরা শুধু দুজন যাচ্ছিল। ওরা দুজন আমায় দেখতে পেয়ে তারপর খবর দেয় যে আমি এরকম বেঁচে আছি, এখনো কেউ নিতে আসেনি। তারপর শেরপারা আসে, তারা তো আবার এসে যে বলছে চলে গেছিল সে আবার এসছে, মানে তোমার দলেরই শেরপা যে ছিল, হ্যাঁ সেই হ্যাঁ এসছে সে আবার। এসছে, আরো 2-3 জনকে নিয়ে এসছে, কারণ কিরম কি পরিস্থিতি, তারপর ধরে ধরে আবার নেবে, চোখে তো দেখতে পাচ্ছিলাম না, নিজেই আবার নেবেছি ওদের গাইডেন্সে। তো ওরা তো এসে অবাক, ওরা বলছে মিরাকেল, এটা তো হতেই পারে না, কিভাবে বেঁচে আছো এইরকম। ওটাই বললাম যে আমার মনে হ্যাঁ। হয় যে যেহেতু তুমি পাহাড়কে ভালোবাসো, আর পাহাড়ের নামই যখন মহাদেব দিয়ে, তো মহাদেবই কোথাও তোমার সাথে একটা মানে একান্ত আলোচনার করলো, যেহেতু তুমি তোমার মনের কথা তাকে বললে। আর দ্বিতীয়ত হচ্ছে তারপর হয়তো ভগবানই খোঁজ দিয়েছে, এটাও হতে পারে যে নয় কেন সেদিনকার সবাই আসেনি, মানে একজন রাশিয়ান কেন এলো। ওকে, তো এটা হতে পারে। যাই হোক, তারপর তুমি নিচে নেমে এলে তারপর মানে সুস্থ হলে, চোখটা ঠিক হলো। হ্যাঁ, আচ্ছা। তারপর অনেকদিন টাইম লেগেছে, 4-5 দিন টাইম আমেরিকানরা যে লেগেছে। ছিল তাকে কি বাঁচাতে পেরেছিলে? হ্যাঁ, তাকেও বাঁচানো গিয়েছিল, সেও আচ্ছা, বেঁচে সেও বেঁচে গিয়েছিল। গিয়েছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা আমার সেই তুষারন্ধর তো সেইবার অনেক বাড়াবাড়ি হয়েছিল, 4 দিন মতো সময় লেগেছিল মানে চোখে দৃষ্টি ফিরতে। আর যেটা ইয়ে হয়েছিল হাতে, ফ্রস্টবাইটটা তো অনেক দিন, ও তো 6-7 মাস, এখনও মানে অল্প বাকি আছে, মানে কেটে যে বাদ দিতে হয়নি এটা, মানে ওই পরিস্থিতিতে প্রথমত কেউ বাঁচে না, তার উপর এত ফ্রস্টবাইট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, কিন্তু সেইখানে আমার খুবই কমের ওপর দিয়ে গেছে, মাত্র 4টে আঙুলে আমার পায়ের হয়েছিল, হাতে হয়নি। তো ওই রকম ঠান্ডায় তুষারঝড়ের মধ্যে সারা রাত খোলা আকাশের নিচে, জল অক্সিজেন ছাড়া, এটাও একটা মিরাকেলই সত্যি করে। না সত্যি আমার খুব ইন্টারেস্টিং লাগলো বিষয়টা, কারণ যাই হোক তার উপর আঙুলটা সেটা নিয়ে- পুরোপুরি সেরে হ্যাঁ, গেল এবং সেরে নতুন গেল। আঙুল গজিয়ে গেল, এটা হ্যাঁ, একদমই এটা ইয়ে। যেটা বলে, যেটা আমি বললামও এতক্ষণ। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।